ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসের সাথে আছে আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমি তোমাদের সাথে আমার ষষ্ঠ লেকচারের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো এ পর্যায়ে আমি আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো নিয়ে প্লাস যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আমি সাজিয়েছি এবং সেটা আমার শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমি সেই স্লাইডগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, চলে যাওয়া যাক, আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে এই স্লাইডগুলো শেয়ার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো নিশ্চয়ই স্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এ পর্যায়ে দেখো স্লাইডগুলো তোমাদের সামনে চলে আসছে। আজকে আমরা মূলত লেকচার নাম্বার 6 এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আমরা তিনটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ছোট ছোট তিনটা চ্যাপ্টার। কন্ট্রাক্ট অ্যাক্টের চ্যাপ্টার 2.10, টার্মিনেশন এন্ড ডিসচার্জ অফ কন্ট্রাক্ট 2.11, breach of contract and its remedies, and chapter 2.12, quasi contract। অর্থাৎ এই তিনটা চ্যাপ্টার নিয়ে মূলত আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমরা ডিসকাশন চ্যাপ্টার সম্পর্কে অলরেডি আলোচনা করলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে করব, যে আজকের ক্লাসে যে টপিকগুলো নিয়ে মূলত আলোচনা করব, সেই টপিকগুলো আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার ওয়াইজ ইনশাআল্লাহ উপস্থাপন করছি এবং সেই বিষয়গুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা চ্যাপ্টার 2.10, চ্যাপ্টার 2.10 হচ্ছে টার্মিনেশন অর ডিসচার্জ অফ কন্ট্রাক্ট। তো এই চ্যাপ্টারটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো এখানে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা আমাদের এই স্লাইডে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি ডিটেলস পড়লাম না, কারণ এগুলো বললে সময় নষ্ট হবে। তো এগুলো তোমরা দেখে নাও স্লাইডগুলোতে। এরপরে যে টপিক ইয়েটা আসছে সেটা হচ্ছে যে এই যে টপিকগুলো আমরা দেখালাম আমাদের স্লাইডে, এই টপিকগুলো এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো শুরুতে যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ মিন বাই টার্মিনেশন অর ডিসচার্জ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলতে আমরা কি বুঝি। প্রিয় শিক্ষার্থীরা, তোমার চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলতে আমরা কি বুঝি সেটা আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে চুক্তির ফলে চুক্তিভুক্ত যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলোর অধিকার ও দায় দায়িত্বের সৃষ্টি হয় এবং এই যে অধিকার বা দায় দায়িত্ব যখন নিঃশেষ হয়ে যায় তাদের মধ্যে, অর্থাৎ চুক্তির যে পক্ষগুলো আছে সেই পক্ষগুলোর মধ্যে চুক্তির ফলে যে অধিকার বা দায় দায়িত্ব সৃষ্টি হয়েছিল সেটা যখন নিঃশেষ হয়ে যায় তখনই তাকে মূলত আমরা চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তো এই বিষয়টা আমরা একটা উদাহরণের সাহায্যে একটু ক্লিয়ার হই। যেমন ধরো, অহনা মুবিনার নিকট নির্দিষ্ট মূল্যে 500 মণ চাল সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্ষেত্রে অহনা চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করলে মুবিনা উক্ত চালের মূল্য পরিশোধ করলে উক্ত চুক্তির পরিসমাপ্তি ঘটবে। তো এভাবে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় বুঝতে পারছো তাহলে চুক্তির পরিসমাপ্তি বা অব্যাহতি বলতে আমরা কি বুঝি। তো নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে ওয়েজ অর মেথডস অফ টার্মিনেটিং এ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তির পরিসমাপ্তির উপায় বা পদ্ধতি সমূহ। কিভাবে একটা চুক্তি আসলে পরিসমাপ্তি ঘটতে পারে বা ঘটে থাকে সেই পদ্ধতিগুলো মূলত আমরা এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো চুক্তির পরিসমাপ্তির পদ্ধতিগুলো হচ্ছে নাম্বার 1, প্রথমে আসছে চুক্তি পালন অর্থাৎ চুক্তি পালনের মাধ্যমে। দেখো প্রথমে আসছে চুক্তি পালন, অর্থাৎ চুক্তি পালনের মাধ্যমে আমরা আমাদের চুক্তির পরিসমাপ্তি ঘটাতে পারে, যেটা আমরা ইতিমধ্যে যে উদাহরণটা দিয়েছিলাম আগের টপিকে, অর্থাৎ চুক্তির পরিসমাপ্তির সংজ্ঞার ক্ষেত্রে, যে সেখানে কিন্তু
এক পক্ষ চুক্তি অনুযায়ী অপর পক্ষে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা চুক্তির মেয়াদ শেষে তারা সেই চুক্তিটা যথাযথভাবে পালন করছে। তো এর মাধ্যমে কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটেছে। তো এটাই হচ্ছে মূলত মূল বিষয়, যে চুক্তি পালনের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। 2 নম্বর হচ্ছে চুক্তি পালনের প্রস্তাব। চুক্তি পালনের প্রস্তাব, চুক্তি পালনের প্রস্তাব দ্বারাও কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটে। কিভাবে ঘটে সেটা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, চুক্তি পালনের প্রস্তাব দ্বারাও চুক্তির পরিসমাপ্তি ঘটে। তো আইনে আসলে যেটা বলা হচ্ছে, চুক্তি আইনের 38 ধারাতে চুক্তিভুক্ত কোনো পক্ষ যদি তার প্রতিশ্রুতি পালনের জন্য অপর পক্ষের নিকট প্রস্তাব করে এবং অপর পক্ষ যদি প্রস্তাব গ্রহণে অস্বীকৃত হয়, তবে প্রতিশ্রুতি দাতার চুক্তিগত দায়িত্বের পরিসমাপ্তি ঘটে, কিন্তু সে তার চুক্তিগত অধিকার হতে বঞ্চিত হয় না। তবে প্রস্তাবের ক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত সেখানে থাকতে পারে আর কি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে চুক্তি পালনের প্রস্তাবের মাধ্যমেও কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। 3 নম্বর যেটা আসছে, পারস্পরিক সম্মতি, অর্থাৎ টার্মিনেশন বাই মিউচুয়াল এগ্রিমেন্ট। মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমেও চুক্তির কি হতে পারে, পরিসমাপ্তি ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এখানে যে বিষয়টা বোঝাতে চাইছে সেটা হচ্ছে পারস্পরিক সম্মতি, অর্থাৎ যে ক্ষেত্রে চুক্তির পক্ষগুলো পারস্পরিক সম্মতি ক্রমে পুরাতন চুক্তির ফলে নতুন চুক্তি সম্পাদন বা রদকরণ বা পরিবর্তন করে, সেক্ষেত্রে পুরাতন চুক্তির পরিসমাপ্তি ঘটে। তো এভাবেও পারস্পরিক সম্মতি দ্বারা আমরা পুরাতন চুক্তির পরিসমাপ্তি ঘটাতে পারি। তো এই বিষয়টা আবার কয়েকভাবে হতে পারে, সেটা আমরা একটু আগেই বললাম, আমাদের আলোচনার মধ্যে চলে আসছিল, যে একটা হচ্ছে প্রতিস্থাপন বা নবায়ন, অর্থাৎ আগে যে চুক্তিটা ছিল সেই চুক্তির সেখানে যদি নতুন কোনো চুক্তি প্রতিস্থাপন করা হয়, তাহলেও কিন্তু সেটার কি হবে, সেটার তোমার পরিসমাপ্তি ঘটবে চুক্তি। তারপর আসছে পরিবর্তন, অর্থাৎ চুক্তির যদি কোনো বিষয়বস্তুর পরিবর্তন করা হয়, তাহলেও চুক্তির কি হবে, পরিসমাপ্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তোমার পারস্পরিক কি বলে, রদকরণ। রদকরণটা কি? রদকরণ হচ্ছে যে চুক্তির যে বিষয়গুলো, অর্থাৎ তোমার চুক্তি পালন করার ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যে তোমার কিছু বিষয় সেখানে বিষয়বস্তু থাকে, যে বিষয়গুলোর যদি কোনোটা রদ করা হয়, অর্থাৎ যে ক্ষেত্রে প্রতিশ্রুতি গ্রহীতা প্রতিশ্রুতি দাতাকে প্রতিশ্রুতি পালন থেকে রেয়াই দিয়ে থাকে, তো অর্থাৎ সেই চুক্তিটাকে রদ করা হলো, অব্যাহতি দেওয়া হলো, এরকম একটা বিষয় এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে পুরাতন চুক্তির সকল দায় দায়িত্ব হতে উভয় পক্ষ যদি অব্যাহতি পাবে, যদি সেটার কোনো চুক্তির কোনো বিষয়বস্তু যদি রদ করা হয়, তাহলে কিন্তু উভয় পক্ষই কিন্তু চুক্তির পালনের যে দায় দায়িত্ব সেটা থেকে অব্যাহতি পাবে। এরপরের যেটা আসছে সেটা হচ্ছে সংবিলিয়ন। সংবিলিয়ন মানে হচ্ছে মার্জ করা, অর্থাৎ যখন এক চুক্তি আর এক চুক্তির মধ্যে যখন মিশ্রণ ঘটানো হয়, একত্রীকরণ করা হয়, সেটাই মূলত হচ্ছে সংবিলিয়ন। তো এক্ষেত্রে সংবিলিয়নের মাধ্যমেও কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে দুটি চুক্তির বিষয়বস্তু অবশ্যই একই হতে হবে এবং চুক্তির পক্ষ সমূহও কিন্তু একই থাকবে, তাহলে কিন্তু তোমার চুক্তির এই সংবিলিয়নের মাধ্যমে, মার্জ করার মাধ্যমে আগের চুক্তির তোমার কি হবে, পরিসমাপ্তি ঘটবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার এই তো মোটামুটি এই 4টা কারণে সাধারণত চুক্তির পরিসমাপ্তি ঘটে পারস্পরিক সম্মতির মাধ্যমে। দেন এরপরে যেটা আসছে প্রতিশ্রুতি গ্রহীতার ইচ্ছার উপর ভিত্তি করে, অর্থাৎ প্রতিশ্রুতি গ্রহীতা তার ইচ্ছা অনুসারেও চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। তো সেটা ইচ্ছাটা কিরকম হতে পারে, এটা আবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে মওকুফ করে দেয়া, আর একটা হচ্ছে পরিহার করা। মওকুফটা কি? মওকুফটা হচ্ছে এরকম যে চুক্তিতে যে পরিমাণ প্রতিশ্রুতি প্রদত্ত হয়েছে তা অপেক্ষা কম বা আংশিক গ্রহণ করা হলে তাকে মওকুফ বলে। তো এর ফলেও কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। আর আরেকটা হচ্ছে ওয়েভার দেয়া। সেটা কিরকম? দেখো, যখন প্রতিশ্রুতি গ্রহীতা চুক্তি হতে অর্জিত কোনো অধিকার স্বেচ্ছায় পরিত্যাগ করে, তখনই তাকে ওয়েভার বলে, অর্থাৎ পরিহার বলে। তো এর ফলেও কিন্তু চুক্তির অপর পক্ষ চুক্তি পালনের দায় হতে অব্যাহতি পায় এবং এর মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আমরা 4 নম্বরে যেটা পেলাম সেটা হচ্ছে প্রতিশ্রুতি গ্রহীতার ইচ্ছা অনুযায়ী চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। 5 নম্বরে যেটা আসছে চুক্তি পালনের অসম্ভাব্যতা। চুক্তি পালনের অসম্ভাব্যতা অর্থাৎ চুক্তি যদি কোনো কারণে পালন করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে, সে কারণেও চুক্তির পরিসমাপ্তি ঘটবে। তো সেটা সাধারণত 5টি কারণে এই চুক্তি পালন অসম্ভব হতে পারে। সেই কারণগুলো কি কি দেখো। নাম্বার 1 যেটা আসছে অপরিহার্য বস্তুর বিনাশ। অপরিহার্য বস্তুর বিনাশ বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ চুক্তির যে মূল বিষয়বস্তু যার উপর ভিত্তি করে চুক্তি প্রতিষ্ঠিত হয়েছে, তো সেই বিষয়বস্তুর যদি বিনাশ ঘটে তাহলে তো আর চুক্তি পালন করা কোনোভাবেই পসিবল না। সে কারণে বলা হচ্ছে চুক্তির বিষয়বস্তুর যদি বিনাশ ঘটে তাহলেও চুক্তির কি হবে, পরিসমাপ্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে 2 নম্বর, সেটা হচ্ছে আইনের পরিবর্তনের দ্বারা। আইনের পরিবর্তন অর্থাৎ যখন চুক্তি প্রতিষ্ঠিত হয়েছিল তখন যে আইন ছিল সেটা যদি পরবর্তীতে আইন চেঞ্জ করে ফেলা হয়, পরিবর্তন করা হয়, এর মাধ্যমেও কিন্তু আগের চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। নেক্সট যেটা আসছে 3 নম্বর, সেটা হচ্ছে দেখো পূর্ব শর্তের ব্যর্থতা। পূর্ব শর্তের ব্যর্থতাটা কি? পূর্ব শর্তের ব্যর্থতাটা হচ্ছে এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে যে ক্ষেত্রে ভবিষ্যতে কোনো বিশেষ ঘটনার সংগঠন বা কোনো বিশেষ অবস্থার অবিরাম উপস্থিতির উপর ভিত্তি করে চুক্তি সম্পাদিত হয়, সেক্ষেত্রে ওই ঘটনা সংগঠিত না হলে বা ওই অবস্থা বিদ্যমান না থাকলে চুক্তিটির পরিসমাপ্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 নম্বর বিষয়টা আমরা জানলাম যে পূর্ব শর্তের ব্যর্থতার কারণে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্যক্তিগত অক্ষমতা বা মৃত্যুর কারণে। অর্থাৎ যদি এরকম হয় কোনো পক্ষের ব্যক্তিগত যোগ্যতা বা নৈপুণ্যতাকে ভিত্তি করে চুক্তি সম্পাদিত হয়, এইরূপ ক্ষেত্রে ওই ব্যক্তির যদি অক্ষমতা তৈরি হয় কোনো কারণে বা তার মৃত্যু ঘটে তাহলে সেক্ষেত্রেও চুক্তির পরিসমাপ্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে 5 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে যুদ্ধ ঘোষণা দ্বারা। অর্থাৎ যদি এরকম হয় দুটি দেশের মধ্যে, অর্থাৎ এক দেশের কোনো একটা প্রতিষ্ঠানের সাথে অন্য দেশের কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে মূলত যুদ্ধ বেঁধে গেল, মানে দুটি দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেল, তখন ওই দুটি দেশের যে দুটি পক্ষের মধ্যে চুক্তি প্রতিষ্ঠিত হয়েছিল, যেহেতু উভয় দেশের মধ্যে যুদ্ধ ভাব বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তাদের চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না, সে কারণে তাদের চুক্তির পরিসমাপ্তি ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত চুক্তি পালনের অসম্ভাব্যতার কারণে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে, এই 5টি কারণে। দেন আইনের প্রয়োগ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগের মাধ্যমেও কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। সেটা কিভাবে চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে আইনের প্রয়োগ দ্বারা, সেটা আমরা একটু জানবো। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আদালত কোনো ব্যক্তিকে দেউলিয়া যদি ঘোষণা করে, সেক্ষেত্রে কিন্তু তার পক্ষে কি আর চুক্তি পালন করা সম্ভব না। অর্থাৎ আদালত দেউলিয়া ঘোষণা করার কারণে চুক্তির কোনো এক পক্ষ যদি দেউলিয়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পক্ষে তার চুক্তি পালন করা সম্ভব নয়। তো এক্ষেত্রেও তোমার কি হবে, চুক্তির পরিসমাপ্তি ঘটবে। দেন এরপরে যেটা আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। অর্থাৎ চুক্তির কোনো যদি বিষয়বস্তু গুরুত্বপূর্ণ যদি পরিবর্তন করা হয় চুক্তির কোনো বিষয়বস্তুর, তাহলেও কিন্তু তোমার সেই চুক্তিটির পরিসমাপ্তি ঘটবে। যেমন হচ্ছে দেখো, চুক্তির অতি গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন দ্বারা চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে কিভাবে, যে ক্ষেত্রে প্রতিশ্রুতি দাতার সম্মতি ব্যতীত প্রতিশ্রুতি গ্রহীতা চুক্তির কোনো অতীব গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করে এবং এর ফলে চুক্তিভুক্ত পক্ষগণের দায় এবং অধিকার বিশেষভাবে পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিশ্রুতি দাতার ইচ্ছা অনুসারে চুক্তিটির পরিসমাপ্তি ঘটতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবেও চুক্তির পরিসমাপ্তি ঘটে। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে সময় অতিক্রম। অর্থাৎ সময় অতিক্রমের মাধ্যমেও কিন্তু চুক্তির পরিসমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে? অর্থাৎ ডিসচার্জ বাই ল্যাপস অফ টাইম। অর্থাৎ যে টাইম নির্ধারণ করা হয়েছিল, অর্থাৎ ধরো 2 মাস, 1 মাস বা 10 দিন, 1 সপ্তাহ, যেভাবে সময় নির্ধারণ করা হয়েছিল চুক্তিটি পালন করার জন্য, সেই সময়টা যদি অতিবাহিত হয়ে যায়, তো এর মধ্যে যদি চুক্তি পালন করা না হয় বা যাই হোক যে কোনো কারণে হোক চুক্তি সময় যদি অতিক্রম হয়ে যায়, সাথে সাথে ওই চুক্তির কি হয়ে যাবে, পরিসমাপ্তি ঘটবে। দেন এরপরে যেটা আসছে চুক্তি ভঙ্গ।
লাস্ট ওয়ান যেটা বলছে চুক্তি ভঙ্গ, অর্থাৎ চুক্তির ভঙ্গের দ্বারাও চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। সেটা কিভাবে হতে পারে দেখো, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত কোনো পক্ষ তার প্রতিশ্রুতি পালন না করে বা প্রতিশ্রুতি পালন করতে অস্বীকার করে অথবা চুক্তি পালন ত্রুটিপূর্ণ হয়, সেক্ষেত্রে অপর পক্ষ চুক্তি পালনের দায় হতে অব্যাহতি পায় এবং চুক্তির পরিসমাপ্তি ঘটে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্ত কারণে মূলত চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। অর্থাৎ চুক্তি পরিসমাপ্তি ঘটার উপায় বা পদ্ধতিগুলো হচ্ছে এগুলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট যে টপিক আছে সেই টপিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে ইফেক্টস অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি, অর্থাৎ চুক্তি উত্তর অসম্ভাব্যতার পরিণাম। এটার অর্থ কি এটা আমরা একটু জানার চেষ্টা করব। অর্থাৎ চুক্তি উত্তর অসম্ভাব্যতার পরিণাম বলতে কি বোঝানো হচ্ছে বা এটার ইফেক্টসটা কি হবে সেটা মূলত আমরা একটু জানবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চুক্তি আইনের 56 ধারাতে প্রথম অনুচ্ছেদে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে কোনো অসম্ভব কার্য সম্পাদনের চুক্তি বাতিল বলে গণ্য হবে। চুক্তি সম্পাদনের সময় পালনযোগ্য ছিল, কিন্তু পরবর্তীতে কোনো কারণে যদি তা পালন অসম্ভব হয়ে পড়ে তবে তাকেও আমরা চুক্তি উত্তরকালীন অসম্ভাব্যতা বলে থাকব। চুক্তি আইন অনুযায়ী এইরূপ অসম্ভাব্যতার পরিণাম সাধারণত নিম্নরূপ হতে পারে। কি কি দেখো, তিনটা পরিণাম হতে পারে এই ধরনের চুক্তির। নাম্বার 1, এগ্রিমেন্ট ইজ ভয়েড ফর সুপারভেনিং ইম্পসিবিলিটি, অর্থাৎ এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চুক্তি উত্তর অসম্ভাব্যতার দেখো, চুক্তি উত্তর অসম্ভাব্যতার জন্য চুক্তি বাতিল হতে পারে। সেটা কিভাবে হতে পারে সেটা আমরা আমাদের আলোচনার মাধ্যমে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো কার্য করার জন্য সম্পাদিত চুক্তি শুরুতেই সম্ভব ছিল বা বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতিদাতার বিনা দোষে তা পালন করা অসম্ভব বা অবৈধ হয়ে পড়ে, তবে উক্ত চুক্তি বাতিল বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা গেল নাম্বার 1। এরপরে যেটা আসছে 2 নম্বর, কম্পেনসেশন ফর কন্ট্রাক্ট অফ ইম্পসিবল অর ইলিগাল অ্যাক্ট উইথ নলেজ, অর্থাৎ জানা সত্ত্বেও কোনো অসম্ভব বা অবৈধ কাজের জন্য চুক্তির জন্য ক্ষতিপূরণ। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে চুক্তি আইনের 56 ধারাতে মূলত এটা বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, 3য় অনুচ্ছেদে যেটা বলা হচ্ছে যে ক্ষেত্রে প্রতিশ্রুতি দাতার জানা ছিল অথবা প্রতিশ্রুতি দাতার যুক্তিসঙ্গত বুদ্ধিমত্তার সাথে তা জানাতে পারত, সেক্ষেত্রে প্রতিশ্রুত কার্য সম্পাদন যদি অসম্ভব বা অবৈধ হয় এবং প্রতিশ্রুতি গ্রহীতার যদি এ সম্পর্কে কিছুই জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে বলছে যে প্রতিশ্রুতি পালিত না হওয়ার দরুন প্রতিশ্রুতি গ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে আইন অনুযায়ী প্রতিশ্রুতি দাতা উক্ত ক্ষতিপূরণ প্রদান করতে মূলত বাধ্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত যে জানা সত্ত্বেও যদি অসম্ভব বা অবৈধ কোনো কাজের জন্য যদি কোনো চুক্তি করা হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদান তিনি বাধ্য থাকবে। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর, রিস্টোর দ্য অ্যাডভান্টেজেস, অর্থাৎ সুবিধা প্রত্যার্পণ। এক্ষেত্রে বলা হয়েছে চুক্তি আইনের যে ক্ষেত্রে চুক্তি বাতিল বলে ঘোষিত হয়েছে অথবা চুক্তি উত্তর অসম্ভাব্যতা দরুন বাতিল বলে বিবেচিত হয়েছে, সেক্ষেত্রে ওই চুক্তি দ্বারা কোনো পক্ষ বা পক্ষের নিকট হতে কোনো সুবিধা যদি পেয়ে থাকে কেউ, তাহলে সে অপর পক্ষকে সেটা ফেরত দানে বাধ্য থাকবে। অর্থাৎ এর ফলে যেহেতু চুক্তি বাতিল হয়ে গেল, সে কারণে বলা হচ্ছে এর ফলে যদি কোনো পক্ষ যদি কোনো সুবিধা প্রাপ্ত হয়ে থাকে তাহলে সেই সুবিধা সে প্রত্যার্পণ বা ফেরত প্রদান করতে আইনত বাধ্য থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ছিল মূলত ইফেক্টস অফ সুপারভেনিং ইম্পসিবিলিটি। দেন এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, অর্থাৎ ব্যর্থতার তত্ত্ব। তো ব্যর্থতার তত্ত্ব বলতে আমরা কি বুঝি সেটা আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে ক্ষেত্রে কোনো চুক্তির উদ্দেশ্য অর্জন বা কোনো চুক্তি পালন কোনো ক্রমেই সম্ভব হয় না, সেক্ষেত্রে আদালত ওই চুক্তির পরিসমাপ্তি ঘোষণা করতে পারে। এটি হচ্ছে মূলত ব্যর্থতার তত্ত্ব নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে চুক্তি সম্পাদনকালে ভবিষ্যতের যে অবস্থা কল্পনা করা হয়, চুক্তি পালনের সময় সেই অবস্থা বিদ্যমান
না থাকলে অনেক ক্ষেত্রে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে। আর এইরূপ পরিস্থিতিতে পক্ষসমূহ ব্যর্থতার তথ্য অনুযায়ী চুক্তি পালনের দায় হতে অব্যাহতি পাবে। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো যে আসলে ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন বা ব্যর্থতার তত্ত্ব বলতে আমরা আসলে কি বুঝি। দেন এফএ তাম্পলিন স্টিমশিপ কোম্পানি লিমিটেড ভিএস অ্যাঙ্গোলো মেক্সিকান পেট্রোলিয়াম প্রোডাক্টস লিমিটেড 1916 2A C377 নামক একটা মামলায় বিচারপতি লর্ড লরবার্ন একটা রায় দিয়েছিলেন। সেই রায়ে তিনি বলেছেন যে ব্যর্থতার তথ্য হলো চুক্তি পালনে অসম্ভাব্যতার দরুন চুক্তি হতে অব্যাহতি লাভের একমাত্র বিশেষ ঘটনা যা চুক্তি পরিসমাপ্তির পর ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিঃসন্দেহে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে আসলে ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন বলতে আমরা আসলে কি বুঝি। নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, ইংলিশ ল অ্যাবাউট দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন। অর্থাৎ এই ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, দ্যাট মিনস ব্যর্থতার তথ্য সম্পর্কে ইংরেজি আইন ব্রিটিশ লতে কিছু কথা বলা আছে। তো সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে সেখানে ব্রিটিশ লতে কি বলা হচ্ছে। 1863 সালের পূর্ব পর্যন্ত ইংল্যান্ডের সাধারণ একটা আইন ছিল যে সে দেশে সেখানে যে মতবাদ ছিল সেটা হচ্ছে এরকম যে চুক্তিতে বিপরীত মর্মে কোনো শর্ত যদি উল্লেখ না থাকে এবং চুক্তির পক্ষগুলো উক্ত চুক্তি পালনের অসম্ভাব্যতাকে চুক্তি ভঙ্গের বা পরিসমাপ্তির কারণ হিসেবে বা আত্মপক্ষ সমর্থনের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবে না। উক্ত সময়ে ইংল্যান্ডে চুক্তি সর্বসম্মতভাবে প্রযোজ্য হতো এবং সকল পক্ষই চুক্তি পালনে বাধ্য থাকত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 1963 সালের পর ইংল্যান্ডে এই মতবাদের কিন্তু কঠোরভাবে হ্রাস করা হয় এবং ব্যর্থতার তত্ত্ব নামে একটি নতুন তথ্যের প্রচলন করা হয় এবং এই তত্ত্ব অনুযায়ী কিন্তু যে ক্ষেত্রে কোনো চুক্তির উদ্দেশ্য অর্জন বা কোনো চুক্তি পালন কোনোভাবেই সম্ভব না, সেক্ষেত্রে আদালত ওই চুক্তির পরিসমাপ্তি ঘোষণা করতে পারবে। এটাই পরবর্তীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এটাই হচ্ছে মূলত ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে ইংরেজি আইন, অর্থাৎ ব্রিটিশ লতে মূলত ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে যেটা এক্সপ্লেন করা হয়েছে সেটাই মূলত আমরা এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, অর্থাৎ ব্যর্থতার তত্ত্বের প্রয়োগ। ব্যর্থতার তত্ত্বের কিভাবে প্রয়োগ হবে ইংলিশ লতেই কিন্তু এটা আবার এক্সপ্লেন করা হচ্ছে। এইভাবে দেখো যে ব্যর্থতার তত্ত্ব সাধারণত নিম্নোক্ত ভাবে প্রয়োগ হতে পারে। নাম্বার 1, যখন চুক্তির উদ্দেশ্য অর্জন বা চুক্তি পালন অসম্ভব বলে বিবেচিত হয়, যখন চুক্তির অপরিহার্য কোনো বস্তু বা উপাদানের বিনাশ ঘটে, যখন আইনের পরিবর্তনের ফলে চুক্তি পালন অসম্ভব বা অবৈধ হয়, যখন চুক্তি কোনো পূর্ব শর্ত নির্ভর হয় এবং ওই শর্ত পালিত না হয়। দেন চুক্তি পালন কোনো ব্যক্তির দক্ষতার উপর যদি নির্ভরশীল হয়, তখন ওই ব্যক্তির ব্যক্তিগত অক্ষমতা বা যদি মৃত্যু ঘটে তাহলে, এবং লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে যখন দুটি দেশের মধ্যে যুদ্ধ ঘোষিত হয়। তো এইরূপ পরিস্থিতিতে সাধারণত চুক্তি পালন করা অসম্ভব হয়ে পড়ে। আর সে কারণে এই পরিস্থিতিতে মূলত ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন অর্থাৎ ব্যর্থতার তত্ত্বগুলো প্রয়োগ হতে পারে। এই সকল পরিস্থিতিতে ব্যর্থতার তত্ত্বের প্রয়োগ ঘটতে পারে। এই হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন অফ দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন। অ্যান্ড দেন যেটা আসছে সেটা হচ্ছে ইফেক্টস অফ দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, অর্থাৎ ব্যর্থতার তত্ত্বের পরিণাম বা ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, ব্যর্থতার তত্ত্বের পরিণাম বা ফলাফল সম্পর্কে ইংল্যান্ডের যে আইন, সেই আইনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম। দেখো, নাম্বার 1, রিজেকশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি বাতিল করা হতে পারে। অর্থাৎ চুক্তি পালনে ব্যর্থতার দরুন চুক্তি বাতিল হবে এবং সাথে সাথে এর পরিসমাপ্তি ঘটবে। এই ধরনের চুক্তি শুধুমাত্র বাতিলযোগ্যই হয় না, বরং তাৎক্ষণিকভাবে এটা বাতিল বলে ঘোষণা করা হয়। 2 নম্বর যেটা বলা হচ্ছে ভবিষ্যতে বাধ্যবাধকতার অবসান, ইন্ডিং দ্য ফিউচার অব্লিগেশন, অর্থাৎ চুক্তি পালনে ব্যর্থতার দরুন চুক্তি বাতিল হওয়ার সাথে সাথে চুক্তিভুক্ত পক্ষসমূহের চুক্তিজনিত সকল ভবিষ্যৎ বাধ্যবাধকতা বা দায় দায়িত্বের অবসান ঘটবে। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে যেটা বলা হচ্ছে দেখো, প্রতিকার লাভ, অর্থাৎ রেমিডিস, কি প্রতিকার পাওয়া যাবে এর ফলে। এক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের চুক্তির ক্ষেত্রে চুক্তি বলবৎ থাকা অবস্থায় কোনো পক্ষ অপর পক্ষকে কোনো সুবিধা প্রদান করলে সেক্ষেত্রে চুক্তির পরিসমাপ্তির পর ক্ষতিগ্রস্ত পক্ষ তা ফেরত পাবার অধিকার ভোগ করবে। তো
তো এই হচ্ছে মূলত আমাদের ব্যর্থতার তত্ত্বের পরিণাম বা ফলাফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে বাংলাদেশি ল রিলেটেড উইথ দ্য ডক্ট্রিন অফ ফ্রাস্ট্রেশন, অর্থাৎ ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে বাংলাদেশি আইন। বাংলাদেশি আইনে আসলে কি বলা হচ্ছে সেটা আমাদের আলোচনার মাধ্যমে একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 1872 সালের চুক্তি আইনের 56 ধারা অনুযায়ী ব্যর্থতার তত্ত্ব প্রয়োগ বা নিয়ন্ত্রণ হয়। এই আইন অনুযায়ী চুক্তি সম্পাদনের পর চুক্তিভুক্ত পক্ষগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো অবস্থার কারণে যদি এমন কোনো অবস্থার সৃষ্টি হয় যার ফলে চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে, সেক্ষেত্রে ব্যর্থতার তত্ত্ব কার্যকর হবে এবং চুক্তি বাতিল হবে। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে এইরূপ পরিস্থিতিতে পক্ষসমূহ চুক্তি পালনের দায় হতেও অব্যাহতি লাভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও চুক্তিভুক্ত পক্ষগুলো যে উদ্দেশ্যে চুক্তি সম্পাদন করবে সেই উদ্দেশ্যগুলো যদি ব্যাহত হয় এবং অথবা কোনো ক্ষেত্রে যদি সেটার অঘটন ঘটে অথবা অবস্থার পরিবর্তনের দরুন চুক্তির ভিত্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, এইরূপ ক্ষেত্রে প্রতিশ্রুতিদাতা প্রতিশ্রুতি পালন অসম্ভব বলে গণ্য করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত বাংলাদেশি আইনে বলা হয়েছে চুক্তি ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইফেক্টস আপন কন্ট্রাক্ট ফর এ আউটব্রেক অফ ওয়ার, অর্থাৎ চুক্তির উপর যুদ্ধের প্রভাব। অর্থাৎ চুক্তির উপর যুদ্ধের প্রভাব, অর্থাৎ যদি চুক্তি প্রতিষ্ঠিত হয় এবং তখন যদি যুদ্ধ বেঁধে যায় দুটি দেশের মধ্যে, তখন সেরকম পরিস্থিতিতে আসলে কি অবস্থা দাঁড়াবে সে সম্পর্কে কি বলা হচ্ছে সেটা মূলত আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধকালীন সময়ে চুক্তিভুক্ত পক্ষগুলোর পক্ষে চুক্তি পালন আসলে অসম্ভব হয়ে পড়ে। তো এইরূপ পরিস্থিতিতে চুক্তির বৈধতা বা কার্যকারিতা ব্যাহত হয়। ফলে যুদ্ধের প্রভাব কি ঘটে বা কি ঘটতে পারে সেগুলো আমরা নিচের আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, যুদ্ধপূর্ব চুক্তি স্থগিত বা বাতিল হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবিরাম ভাবে পালনের শর্তে সম্পাদিত চুক্তিও বাতিল হয়ে যাবে, যেটা কন্টিনিউ ভাবে পালন করার কথা। তো যদি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তখন তার এটা পালন করা সম্ভব হয় না, তখন সে চুক্তি বাতিল হয়ে যাবে। যুদ্ধ অবস্থায় মেয়াদ উত্তীর্ণ চুক্তি বাতিল, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এর মধ্যে কিন্তু মেয়াদ পার হয়ে গেল, তখনও কিন্তু এটা বাতিল হয়ে যাবে। এরপরে যেটা আসছে 4 নম্বর, দেশের অভ্যন্তরে সম্পাদিত চুক্তি স্থগিত বা বাতিল হয়ে যাবে। নাম্বার 5 যেটা বলা হচ্ছে যুদ্ধ বহির্ভূত দেশের সাথে চুক্তি, অর্থাৎ যুদ্ধকালীন সময়ের চুক্তি বাতিল হয়ে যাবে। দেন এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মামলা দায়ের, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইচ্ছা করলে এটা মামলা দায়ের করা সম্ভব হবে। অর্থাৎ মামলা দায়েরের মাধ্যমেও যদি এক পক্ষ আরেক পক্ষে এর কারণে যদি মামলা দায়ের করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু চুক্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে মূল বিষয়টা যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে এরকম যে যুদ্ধকালীন সময় কোনো বিদেশি নাগরিক যুদ্ধের পূর্বে সম্পাদিত চুক্তির জন্য বাংলাদেশে কোনো আদালতে মামলা দায়ের করতে পারবে না। তবে ওই বিদেশের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে তা আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। মানে ওই বিদেশি ব্যক্তি তার বিরুদ্ধে যদি দেশীয় কোনো ব্যক্তি যদি মামলা করে তাহলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তার দেওয়া হবে, অর্থাৎ আদালত তাকে সেই সুযোগটা দিবে যদি তার বিরুদ্ধে কেউ মামলা করে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রতিনিধিত্বের চুক্তি স্থগিত বা বাতিল হবে। অর্থাৎ যখন বলা হচ্ছে যে প্রতিনিধিত্বের মাধ্যমে যদি কোনো চুক্তি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রতিনিধি এবং মুখ্য ব্যক্তি যদি দুটি ভিন্ন দেশের নাগরিক হয় এবং ওই দুটি ভিন্ন দেশের মধ্যে যদি যুদ্ধ ঘোষিত হয় তাহলে সেই পরিস্থিতিতে ওই চুক্তি স্থগিত বা বাতিল হয়ে যাবে। আর লাস্ট রাউন্ড যেটা বলা হচ্ছে ব্যক্তিগত অক্ষমতায় চুক্তি বাতিল, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যুদ্ধকালীন সময়ে সরকার যদি নানা বিষয়ে বিধিনিষেধ আরোপ করতে পারে, খুবই স্বাভাবিক। তো এইরূপ ক্ষেত্রে বলা হচ্ছে যে বিধিনিষেধ আরোপের ফলে চুক্তি পালনের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তিগত অক্ষমতার সৃষ্টি হতে পারে। এর ফলে চুক্তিজনিত যে দায় দায়িত্ব সেটা আসলে পালন করা অসম্ভব হয়ে পড়ে, আর সে কারণেও চুক্তির পরিসমাপ্তি ঘটতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে মূলত যুদ্ধ পরিস্থিতিতে চুক্তির উপর যুদ্ধের যে প্রভাব পড়তে পারে সেটাই মূলত আমরা আলোচনা করলাম এবং আমাদের এই আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হলো। এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে চ্যাপ্টার 2.11, তো সেখানে যে টপিকগুলো আসছে সেই টপিকগুলো নিয়ে মূলত আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখি আমরা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে
ব্রিচ অফ কন্ট্রাক্ট অ্যান্ড ইটস রেমিডিস, অর্থাৎ চুক্তি ভঙ্গ বলতে আসলে কি বোঝায় সেই বিষয়টা আমরা এখানে জানবো। ব্রিচ অফ কন্ট্রাক্ট, চুক্তি ভঙ্গ এবং এর প্রতিকার, ইটস রেমিডিস, এর প্রতিকার কি হতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি চুক্তি ভেঙে যায় তাহলে এর রেজাল্ট বা ফলাফল বা প্রতিকার কি হতে পারে সেটাই মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু খেয়াল করে, প্রথম যে টপিকটা আসছে এই সেটা হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট বলতে আমরা আসলে কি বুঝি সেটা আমরা জানবো। দেখো প্রথমে বলা হচ্ছে চুক্তিভুক্ত কোনো পক্ষ কর্তৃক চুক্তি হতে উদ্ভূত দায়িত্ব পালনে অস্বীকৃতি বা অপারগতা প্রকাশ করাকেই মূলত চুক্তি ভঙ্গ বলে। যে ক্ষেত্রে প্রতিশ্রুতি দাতা তার প্রতিশ্রুতি পালন করেনি অথবা পালনের প্রস্তাব করেনি অথবা প্রতিশ্রুতি গ্রহীতা তাকে চুক্তি পালন হতে অব্যাহতি দেয়নি অথবা চুক্তি পালন ত্রুটিপূর্ণ হয়েছে, সেক্ষেত্রে প্রতিশ্রুতি দাতা কর্তৃক চুক্তি ভঙ্গ হয়েছে বলে গণ্য করা হবে। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা চুক্তি ভঙ্গ বলতে আমরা কি বুঝি সেটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে বা ক্লিয়ার হয়েছে। দেন নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি, কনসিকুয়েন্স অফ অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ পূর্বাহ্নে চুক্তি ভঙ্গের পরিণাম। অর্থাৎ আগেই যদি কেউ চুক্তি ভঙ্গ করে, অর্থাৎ চুক্তি পালনের সময় অতিবাহিত হওয়ার পূর্বেই যদি কেউ চুক্তি ভঙ্গ করে তাহলে সেক্ষেত্রে তার পরিণাম কি হবে সেটা মূলত আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে তিনটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। নাম্বার ওয়ান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রিভক্ট দ্য লায়াবিলিটি অফ পারফরমেন্স, অর্থাৎ চুক্তি পালনের দায় প্রত্যাহার। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তি পালনের যে দায়, অর্থাৎ চুক্তিভুক্ত কোনো পক্ষ কর্তৃক পূর্বাহ্নে চুক্তি ভঙ্গ করার ক্ষেত্রে চুক্তি ক্ষতিগ্রস্ত পক্ষ উক্ত চুক্তির পরিসমাপ্তি ঘটেছে বলে গণ্য করতে পারে এবং উক্ত চুক্তি পালনের দায় হতেও নিজেকে মুক্ত করতে পারবে। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তি পালনের দায় পরিহার বা অস্বীকার করতে পারবে। তো এই হচ্ছে মূলত রিভোক দ্য লায়াবিলিটি অফ পারফরমেন্স। দেন এরপরে যেটা আসছে ক্লেম অফ লিগাল রেমিডিস, অর্থাৎ আইনসম্মত প্রতিকার দাবি। অর্থাৎ এক্ষেত্রে চুক্তি যদি ভঙ্গ হয় কোনো কারণে তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে প্রতিশ্রুত পক্ষগুলো, অর্থাৎ যে পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে সে পক্ষ আইনসম্মতভাবে সে তার যে প্রতিকার সেই প্রতিকার পাওয়ার জন্য সে দাবি করতে পারবে বা আদালতের শরণাপন্ন হতে পারবে। দেন 3 নম্বর যেটা বলা হচ্ছে রিফিউজ দ্য ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি ভঙ্গ অস্বীকার। এক্ষেত্রে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ এরূপ চুক্তি ভঙ্গ অস্বীকার করতে পারে এবং চুক্তি পালনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, কেননা এক্ষেত্রে প্রতিশ্রুতি গ্রহীতার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চুক্তি পালনের সুযোগ থাকে এবং প্রতিশ্রুতি দাতা ইচ্ছা করলে চুক্তি পালন করতে পারবে। তো এই জন্যই সে চুক্তি পালনের যে মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে অপেক্ষা করতে পারবে। তো এই হচ্ছে মূলত পূর্বাহ্নে চুক্তি ভঙ্গের পরিণাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে রেমিডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি ভঙ্গের প্রতিকার। চুক্তি ভঙ্গের প্রতিকারটা আসলে কিভাবে লাভ করা সম্ভব হবে সেটা মূলত আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো চুক্তি আইন অনুযায়ী চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যে সকল প্রতিকার পেতে পারে তা হচ্ছে, দেখো নাম্বার ওয়ান, রিসিশন অফ দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ চুক্তি খারিজ বা রদকরণ বা বাতিল করতে পারবে। অর্থাৎ চুক্তিভুক্ত কোনো পক্ষ কর্তৃক চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ চুক্তিটি বাতিল করতে পারবে, চুক্তিজনিত সকল দায় দায়িত্ব পালন থেকেও অব্যাহতি লাভ করবে। 2 নম্বর বলা হচ্ছে সুইট ফর ড্যামেজেস, অর্থাৎ ক্ষতিপূরণ বা খেসারতের জন্য মামলা। তো ক্ষতিপূরণ বা খেসারতের জন্য মামলা করতে পারবে। তো এক্ষেত্রে দেখো খেসারত গুলো কিরকম হতে পারে সে সম্পর্কে বলা হচ্ছে। দেখ এ নাম্বার নমিনাল ড্যামেজেস, অর্থাৎ নামমাত্র খেসারত, অর্থাৎ খেসারতটা এখানে নামমাত্র হতে পারে। অর্থাৎ যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের দরুন অপর পক্ষের তেমন কোনো ক্ষতি হয়নি বা ক্ষতি হলেও সামান্য ক্ষতি হয়েছে বলে আদালত মনে করে, সেক্ষেত্রে জাস্ট সামান্য নামমাত্র একটা খেসারত প্রদান করা হবে। লিকুইডেটেড ড্যামেজেস, অর্থাৎ পূর্ব নির্ধারিত খেসারত। যদি এরকম চুক্তিতে এরকম উল্লেখ করাই থাকে যে চুক্তি যদি কোনো কারণে ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষকে কি পরিমাণ খেসারত দেওয়া হবে সেটা যদি পূর্বে নির্ধারণ করা থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিমাণ অর্থই প্রদান করতে হবে বা সেই পরিমাণ সম্পদই প্রদান করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে কম্পেনসেটরি ড্যামেজেস, অর্থাৎ ক্ষতিপূরণমূলক খেসারত। ক্ষতিপূরণমূলক খেসারত বলতে কি বোঝানো হচ্ছে? এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্ষতি যে পরিমাণ অর্থ, অর্থাৎ যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিগ্রস্ত পক্ষের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষের প্রতি ক্ষতিগ্রস্ত পক্ষকে ওই পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ দিবে, সেক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ বা খেসারত বলা হবে।
অর্থাৎ যা তার যতটুকু ক্ষতি হবে, যে পরিমাণ ক্ষতি হবে সেই পরিমাণ অর্থই তাকে প্রদান করতে হবে, বা সেই পরিমাণ সম্পদ তাকে অবশ্যই ফেরত দিতে হবে। অ্যান্ড নেক্সট যেটা বলা হচ্ছে এক্সাম্পলারি বা পিউনিটিভ ড্যামেজেস, অর্থাৎ শিক্ষণীয় বা শাস্তিমূলক খেসারত। এটা কি ধরনের? এক্ষেত্রে বলা হচ্ছে যে যদি এরকম হয় যে আদালত অনেক সময় চুক্তি ভঙ্গের দরুন চুক্তি ভঙ্গকারী পক্ষকে শাস্তি বা শিক্ষা দেওয়ার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে প্রকৃতপক্ষে যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিপূরণ প্রদান করার জন্য বলা হতে পারে। এটা তাকে শাস্তি হিসেবে এটা অনেক সময় প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে সেই ধরনের কর্ম করতে না রাজি থাকে বা কর্ম না ঘটায়। এই জন্য তাকে শাস্তিমূলক হিসেবে যা ক্ষতি হবে তার চেয়ে বেশি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ প্রদান করার জন্য নির্দেশ প্রদান করতে পারবে। 3 নম্বর যেটা বলা হচ্ছে কোয়ান্টাম মেরিট, অর্থাৎ কার্যানুপাতিক মূল্য প্রদান। কার্যানুপাতিক মূল্য প্রদানটা কি? দেখো, এক পক্ষ কর্তৃক চুক্তি আংশিক পালিত হওয়ার পর অপর পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে, সেক্ষেত্রে চুক্তি ভঙ্গকারী পক্ষের প্রতি আদালত চুক্তি পালনকারী পক্ষকে তার দ্বারা সম্পাদিত কাজের অনুপাতে মূল্য প্রদানের নির্দেশ দিতে পারবে। এক্ষেত্রে কার্যানুপাতিক এই ধরনের একেই মূলত কার্যানুপাতিক মূল্য প্রদান বলা, অর্থাৎ কাজ অনুপাতে, অর্থাৎ যে পরিমাণ কাজ, যে পরিমাণ ক্ষতিপূরণ হবে, যা যতটুকু করার কথা ঠিক সেই অনুযায়ী করা হলে তখন সেটাকে বলা হবে কার্যানুপাতিক মূল্য প্রদান। 4 নম্বর যেটা বলা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স, অর্থাৎ নির্দিষ্ট কার্য পালন। নির্দিষ্ট কার্য পালন বলতে কি বোঝানো হচ্ছে? দেখো একটু খেয়াল করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে বলা হচ্ছে যে যে ক্ষেত্রে কোনো পরিস্থিতিতে চুক্তি ভঙ্গের প্রতিকার হিসেবে আদালত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কার্য পালনের নির্দেশ দিতে পারে। অর্থাৎ চুক্তিভুক্ত পক্ষ কর্তৃক চুক্তির শর্ত অনুযায়ী প্রতিশ্রুতি পালন করাকেই মূলত নির্দিষ্ট কার্য পালন বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইনজাংশন, মানে তোমার নিষেধাজ্ঞা আরোপ। অর্থাৎ নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কোনো কাজের দ্বারা চুক্তি ভঙ্গ হতে পারে এমন কোনো কাজ থেকে বিরত থাকার জন্য চুক্তিভুক্ত কোনো পক্ষের প্রতি আদালত যে আদেশ জারি করে তাকেই মূলত নিষেধাজ্ঞা বলা হয়। অর্থাৎ কতিপয় বিশেষ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের আবেদনক্রমে আদালত চুক্তি ভঙ্গকারী পক্ষকে চুক্তি ভঙ্গমূলক কার্য বা আচরণ হতে বিরত থাকার জন্য আদেশ জারি করতে পারে। যে সকল ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ চুক্তি ভঙ্গের পর্যাপ্ত খেসারত বলে বিবেচিত হয় না, সে সকল ক্ষেত্রে সাধারণত আদালত এই ধরনের প্রতিকার হিসেবে মূলত ইনজাংশন বা নিষেধাজ্ঞা জারি করতে পারে। লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে রেজলিউশন অফ বেনিফিট, অর্থাৎ উপকার প্রত্যার্পণ। উপকার প্রত্যার্পণ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি সেটা আমরা জানবো, তারপরে চুক্তি ভঙ্গের কারণে এর প্রতিকার হিসেবে অনেক সময় উপকার প্রত্যার্পণ মানে হচ্ছে চুক্তিভুক্ত কোনো পক্ষ যদি চুক্তি পালিত হওয়ার পূর্বেই চুক্তিভুক্ত অপর পক্ষের নিকট হতে চুক্তিজনিত কোনো স্বার্থ বা উপকার গ্রহণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই চুক্তি যদি কোনো কারণে পালিত না হয় বা ভঙ্গ ঘটে বা স্বার্থ পূরণ করতে হবে কিনা সে সম্পর্কে আইনে স্পষ্টভাবে বলা না থাকে, তাহলে বলা হচ্ছে যে ওই পরিমাণ অর্থ, যে পরিমাণ অর্থ সে পেয়েছিল, সেই পরিমাণ সুবিধা পেয়েছিল ওই চুক্তির কারণে, সেটা ফেরত প্রদান করা বা প্রত্যার্পণ করার জন্য আদালত তাকে নির্দেশ প্রদান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত চুক্তি ভঙ্গের প্রতিকারের বিষয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রুলস রিগার্ডিং দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজেস, অর্থাৎ খেসারতের পরিমাণ নির্ধারণের নিয়মাবলী। এখন এই যে খেসারত, এটা কি পরিমাণটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে সেই বিষয়টা মূলত আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এক্ষেত্রে চুক্তি আইনের 73 এবং 74 ধারাতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কিছু নিয়মের কথা বলা হয়েছে। সেই নিয়মগুলো আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। নাম্বার 1 হচ্ছে, দেখো, ড্যামেজেস ফর রিকভার অ্যাকচুয়াল লস, অর্থাৎ পূর্ব অবস্থায় প্রতিষ্ঠিতকরণ বা প্রকৃত ক্ষতিপূরণের লক্ষ্যে খেসারত প্রদান। অর্থাৎ চুক্তি ভঙ্গের কারণে যে পরিমাণ ক্ষতি হবে সেই পরিমাণ সেটা যেন আগের অবস্থায় ফিরে যেতে পারে বা অ্যাকচুয়ালি যেটা ক্ষতি হয়েছে সেটা প্রদান করতে হবে, সেইভাবেই ক্ষতিপূরণ বা খেসারত নির্ধারণ করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে ড্যামেজেস ফর লস হুইচ ন্যাচারালি অ্যারাইজেস অ্যান্ড ইউজুয়াল কোর্সেস অফ থিংস, অর্থাৎ স্বাভাবিক উদ্ভূত ক্ষতির জন্য খেসারত প্রদান। স্বাভাবিকভাবে যে পরিমাণ ক্ষতি সৃষ্টি হবে সেই পরিমাণ খেসারত প্রদান।
3 নম্বর বলা হচ্ছে অর্ডার ফর স্পেশাল ড্যামেজেস, অর্থাৎ বিশেষ খেসারত প্রদান, স্পেশাল ভাবে, মানে যা ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি কিছু খেসারত প্রদান করার বিষয়। ড্যামেজেস পেইড অ্যান্ড এক্সপেন্সেস, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার কারণে যে পরিমাণ খরচ হয়েছিল, তো চুক্তি যদি কোনো কারণে ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে এর ফলে যে খরচ হচ্ছে বা তার বিরুদ্ধে যদি আদালতে মামলা করা হয় বা সেক্ষেত্রেও যে খরচ হবে, সবগুলো খরচ তাকে প্রদান করার জন্য, ক্ষতিগ্রস্ত পক্ষকে দেওয়ার জন্য অপর পক্ষকে আদালত নির্দেশ প্রদান করতে পারবে। দেন 5 নম্বর বলছে রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজেস, অর্থাৎ ক্ষতির পরিমাণ হ্রাস করো, অর্থাৎ ক্ষতির পরিমাণ, ক্ষতিগ্রস্ত পক্ষের যাতে ক্ষতির পরিমাণ হ্রাস পায় বা কম হয় সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে বা সেভাবে ক্ষতিপূরণ খেসারতের পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে। 6 নম্বর বলা হচ্ছে প্রভিশন ফর লিকুইডেটেড ড্যামেজেস অর পেনাল্টি, অর্থাৎ পূর্ব নির্ধারিত ক্ষতিপূরণের ক্ষেত্রে বিধান। পূর্ব নির্ধারিত ক্ষতিপূরণের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আগেই যদি ক্ষতিপূরণ কেমন হবে, যদি কোনো কারণে চুক্তি ভঙ্গ হয় সেটা যদি নির্ধারণ করা থাকে তাহলে ওই নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে হবে। 7 নম্বর বলা হচ্ছে ড্যামেজ মাস্ট বি এস্টিমেটেড, কঠিন হলেও ক্ষতির পরিমাণ নির্ধারিত হবে, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে কি পরিমাণ খেসারত দেয়া হবে বা দিতে হবে বা প্রাপ্ত হবে, এই বিষয়টা যত কঠিনই হোক না কেন সেটা স্পষ্ট করতে হবে বা ক্যালকুলেশন করে সেটা নির্ধারণ করতে হবে, স্পেসিফিক করতে হবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে এক্সাম্পলারি ড্যামেজেস, অর্থাৎ শিক্ষণীয় খেসারত। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষ, মানে চুক্তি ভঙ্গ, যে পক্ষর ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করলো সে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটায় এর জন্য তাকে পানিশমেন্ট স্বরূপ মূলত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যেতে পারে। তো এই ধরনের ব্যবস্থাকে মূলত শিক্ষণীয় খেসারত বা এক্সাম্পলারি ড্যামেজেস বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট যেটা আসছে এই চ্যাপ্টারে সেটা হচ্ছে লিকুইডেটেড ড্যামেজেস এন্ড পেনাল্টি, অর্থাৎ পূর্ব নির্ধারিত খেসারত বা দণ্ড বলতে আমরা আসলে কি বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এখানে যেটা বোঝাতে চাইছে যে ইংল্যান্ড এবং বাংলাদেশের চুক্তি আইনের যে সকল নিয়ম বা পদ্ধতি এক্ষেত্রে রয়েছে তা হচ্ছে ইংলিশ ল। ইংলিশ লতে যেটা বলা হচ্ছে ইংল্যান্ডের আইন অনুযায়ী পূর্ব নির্ধারিত খেসারতকে মূলত দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে লিকুইডেটেড ড্যামেজ, পূর্ব নির্ধারিত খেসারত, আর একটা হচ্ছে পেনাল্টি। অর্থাৎ আগে যদি নির্ধারণ করা থাকে তাহলে সেই অনুযায়ী অর্থ বা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। আরেকটা হচ্ছে পেনাল্টি, অর্থাৎ দণ্ড দেওয়া, শাস্তি দেওয়া, অর্থাৎ ভবিষ্যতে যাতে সে চুক্তি ভঙ্গ না করে সেই জন্য তাকে শাস্তি স্বরূপ যা ক্ষতি হবে তার চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থ বা সম্পদ তাকে প্রদান করতে হবে ক্ষতিপূরণ হিসেবে। তো এভাবে তাকে শাস্তি স্বরূপ পেনাল্টি আরোপ করা যেতে পারে। আরেকটা বাংলাদেশি লতে যেটা বলা হচ্ছে, এটা ছিল ইংলিশ লতে বলা হয়েছে, বাংলাদেশি লতে বলা হচ্ছে বাংলাদেশের চুক্তি আইনে পূর্ব নির্ধারিত খেসারত এবং দণ্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য করা হয় নাই। তবে এক্ষেত্রে চুক্তি আইনের যে ৭৪ ধারা আছে সেটাই মূলত এখানে অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। এরপরে আমাদের ছোট্ট আরেকটা চ্যাপ্টার রয়ে গেছে, সেটা আমরা আলোচনা করব। আমাদের সময় যদিও খুবই কম, ২-৩ মিনিটের মধ্যে আমাদের এটা শেষ করতে হবে আজকের আলোচনা। এখানে দুইটা টপিক আছে, আমরা দুইটা টপিক একটু সংক্ষেপে শিখে নেব ইনশাআল্লাহ। প্রথমে যেটা আসছে হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট, অর্থাৎ উপচুক্তি কাকে বলে। উপচুক্তি কাকে বলে সেটা আমরা জানবো। উপচুক্তি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে চুক্তিতে চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে কোনো চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় না, অথচ পক্ষগুলোর আচার আচরণ বা পারিপার্শ্বিক অবস্থার দ্বারা উভয় পক্ষের মধ্যে এক ধরনের চুক্তির ন্যায় দায় দায়িত্ব বা সম্পর্কের সৃষ্টি হয়, এটাই হচ্ছে মূলত উপচুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে রুলস রিগার্ডিং কোয়াসি কন্ট্রাক্ট, অর্থাৎ কোয়াসি কন্ট্রাক্ট বা উপচুক্তি সম্পর্কিত আইনের বিধান। আইনে কি বলা হচ্ছে সেই বিষয়টা মূলত আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে চুক্তি আইনের ৬৮ এবং ধারা হতে ৭২ ধারা পর্যন্ত মূলত উপচুক্তি সম্পর্কিত বিধান মূলত এক্সপ্লেন করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে নাম্বার 1, একটু খেয়াল করে দেখো, সাপ্লাই অফ নেসেসারিজ ফর ইনক্যাপাবল পারসন, অর্থাৎ চুক্তি সম্পাদনের অযোগ্য ব্যক্তিকে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহ। অর্থাৎ যদি এরকম হয় চুক্তি পালনের অযোগ্য ব্যক্তির সাথে যদি কোনো কারণে আমরা চুক্তি করি তাহলে সেক্ষেত্রে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি এর ক্ষেত্রে যদি চুক্তি করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে সে অত্যাবশ্যক দ্রব্যাদি কিন্তু সে তাকে সরবরাহ করতে হবে। তার মানে সে যদি ইয়েও না হয়, সামর্থ্য চুক্তি পালনের যোগ্য ব্যক্তিও না, তারপরেও কিন্তু যেহেতু তার এসেনশিয়াল প্রোডাক্টের জন্য সে চুক্তি করেছিল সেটা তাকে সরবরাহ করতে হবে। ২ নম্বর যেটা বলা হচ্ছে রিইম্বার্সমেন্ট অফ ইন্টারেস্টেড পারসন মিটিং ডেট, অর্থাৎ স্বার্থযুক্ত ঋণ পরিশোধকারীর অর্থ ফেরত প্রদান।
এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি আইনত যে ঋণের টাকা পরিশোধে বাধ্য, তা যদি কোনো অপর পক্ষে স্বার্থযুক্ত ব্যক্তি পরিশোধ করে, তাহলে উক্ত ব্যক্তি তার পরিশোধিত অর্থ ঋণ পরিশোধে বাধ্য ব্যক্তির নিকট থেকেও ফেরত পাওয়ার অধিকারী হবে। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির পক্ষ হয়ে যদি সে তার ঋণের টাকা পরিশোধ করেও দেয়, তবে তার কাছ থেকেও সেই ঋণের টাকা সে কিন্তু ফেরত পাওয়ার অধিকারী হবে। 3 নম্বরে যেটা বলা হচ্ছে, অব্লিগেশন টু পে ফর নন গ্র্যাটিউয়াস অ্যাক্ট, অর্থাৎ বিনামূল্যে না করার উদ্দেশ্যে সম্পাদিত কার্যের সুবিধা ভোগকারীর দায় দায়িত্ব। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে বিনামূল্যে না করার উদ্দেশ্যে সম্পাদিত কার্যের সুবিধা ভোগকারী দায় দায়িত্ব। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বোঝাতে চাইছে সেটা হচ্ছে এরকম যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জন্য বিনামূল্যে কাজ না করার ইচ্ছা নিয়ে আইনসম্মতভাবে কোনো কার্য সম্পাদন করে অথবা তাকে কোনো দ্রব্য সরবরাহ করে এবং ওই অপর ব্যক্তি তার সুফল ভোগ করে, সেক্ষেত্রে ওই সুবিধা ভোগকারী ব্যক্তি সুবিধা প্রদানকারী ব্যক্তির কাজের অথবা সরবরাহকৃত দ্রব্যের মূল্য প্রদানে বা সরবরাহকৃত দ্রব্য ফেরত প্রদানে বাধ্য থাকবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে লাইবিলিটি অফ দ্য ফাইন্ডার অফ গুডস, অর্থাৎ হারানো দ্রব্যের উদ্ধারকারীর দায়িত্ব। অর্থাৎ হারানো দ্রব্যের উদ্ধারকারীর যে দায়িত্ব, সেটা ক্ষেত্রে বলা হয়েছে দেখো আইনে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির হারানো দ্রব্য খুঁজে পায় এবং তার নিজের জিম্মায় রেখে দেয়, তবে উক্ত ব্যক্তি গচ্ছিত গ্রহীতার ন্যায় সকল দায়িত্ব পালনে বাধ্য থাকবে। লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে অর্থাৎ রিটার্নড ইন্টারেস্ট হুইচ ওয়াজ লস্ট বাই মিস্টেক অর কর্শন, অর্থাৎ ভুলক্রমে অথবা বল প্রয়োগের মাধ্যমে প্রাপ্ত অর্থ ফেরত প্রদান। অর্থাৎ যদি দেখো এখানে যে বিষয়টা বলা হয়েছে, যে ক্ষেত্রে ভুলক্রমে অথবা বল প্রয়োগের মাধ্যমে বাধ্য হয়ে কোনো ব্যক্তি তার অপর কোনো ব্যক্তিকে অর্থ প্রদান করে বা কোনো দ্রব্য সরবরাহ করে, সেক্ষেত্রে উক্ত অর্থ গ্রহণকারী ব্যক্তি অর্থ প্রদানকারী ব্যক্তিকে উক্ত অর্থ ফেরত দানে বাধ্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত উপচুক্তি সম্পর্কিত আইনের বিধান। তো এর মাধ্যমে মূলত আমাদের আজকের আলোচনার শেষ হয়ে গেল মোটামুটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা আমাদের আজকের আলোচনা পুরোপুরি বুঝতে পেরেছো। তো এ পর্যন্ত সাথে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। Thank you very much. Stay with me.